নিয়োগ দুর্নীতি কাণ্ড এবং লিপস এন্ড বাউন্সের যোগ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রিপোর্ট পেশ ইডির রিপোর্ট পেশ কেন্দ্রীয় তদন্তকারী মূলত সংস্থা লিপস এন্ড বাউন্সের অধীনে থাকা 8টি সম্পত্তি এবং এই 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সম্পত্তির মূল্য যেখানে 7.5 কোটি টাকা। ইডি সূত্র অন্তত এমনটাই দাবি করছে। লিপস এন্ড বাউন্সের সিইও পদে রয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ইডির জয়েন্ট ডিরেক্টরকে আদালতে হাজিরার নির্দেশ। অন্যদিকে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি রয়েছেন কালীঘাটের কাকু এসএসকেএম হাসপাতালে ভয়েস টেস্টের বিষয়। চিকিৎসকের সঙ্গে সরাসরি কথাও বলতে চায় কোর্ট। এবং আরো বিপাকে কি অভিষেক, কারণ প্রাথমিক নিয়োগে 7.5 কোটি দুর্নীতি লিপস এন্ড বাউন্সের যোগ খুঁজে পেয়েছে ইডি। কলকাতা হাইকোর্টে মঙ্গলবার এই সংক্রান্ত রিপোর্ট পেশ করে বিস্ফোরক তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ইনপুট এডিটর ভাস্কর দত্ত। ভাস্কর, যে বিষয়টা বারবার সামনে আসে, সব থেকে বড় কথা, আদালতে একটি রিপোর্ট পেশ করেছে ইডি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাতে উঠে এসছে, যেখানে খোদ এই লিপস এন্ড বাউন্সের সিইও পদে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এর আগেও ইডি দপ্তর থেকে বেরিয়ে নিজেও স্বীকার করেছেন, আমি এখনো সিইও পদে রয়েছি। 7.5 কোটির এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে, আর একাধিক যেন তথ্য সামনে আসছে। ভাস্কর দাস, সব মিলিয়ে লিপস এন্ড বাউন্সের একটা যোগসূত্র জোরালো ভাবে সামনে আসছে। দেখো শর্মিষ্ঠা, খুব স্বাভাবিকভাবে আজ সমস্ত চাকরি প্রার্থী, বিশেষ করে প্রাথমিক চাকরি প্রার্থী এবং রাজনৈতিক মহল সবাই তাকিয়ে রয়েছে হাইকোর্টের দিকে। তার কারণ আজ হাইকোর্টে যেমন একদিকে ইডির জয়েন্ট ডিরেক্টরকে আসতে বলা হয়েছে, ঠিক অপর দিকে আবার আসতে বলা হয়েছে জোকা ইএসআই এর এক চিকিৎসকের একটি বিশেষজ্ঞ দলকে। তার কারণ দুদিক থেকেই আইন বিচারপতি তিনি কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করছেন অবস্থানটা ঠিক কোথায়। তার কারণ যে নির্দিষ্ট সময়সীমা আদালতের তরফ থেকে কেন্দ্রীয় তদন্তকারী দলগুলোকে বেঁধে দেওয়া হয়েছিল 31শে ডিসেম্বর 2023, সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। 2 তারিখ ইডি এবং সিবিআই খামবন্দি যে রিপোর্ট আদালতকে পেশ করেছে, তার থেকে যে তথ্য উঠে এসেছে তা অত্যন্ত চাঞ্চল্যকর। এবং ইডির তরফ থেকে সেটা জানানো হয়েছে যে এত তথ্য তারা আরও উদ্ধার করতে পেরেছে, যার কারণে তদন্তের জাল গোটাতে আরও বেশ কিছুটা সময় কিন্তু এখনও তাদের লাগবে। সেটা কতটা সময় তা নির্দিষ্ট করে তারা কিন্তু জানায়নি। ঠিক তার পাশাপাশি এই কালীঘাটের কাকু যাকে বলা হচ্ছে, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে এসএসকেএম সে রয়েছেন, কি তার অবস্থা, আদৌ তার ভয়েস টেস্ট নেওয়া যাবে কি যাবে না, এই বিষয়টাও কিন্তু পরিষ্কার হচ্ছে না আদালতের কাছে। এই দুটো জায়গাকে নির্দিষ্ট করার জন্যই, অর্থাৎ কতদিন আর সময় লাগতে পারে, কেন সময় লাগছে, কি কি তথ্য উঠে এসছে, তার কারণেই কিন্তু জয়েন্ট ডিরেক্টরকে, ইডি জয়েন্ট ডিরেক্টরকে বিচারপতি অমৃতা সিনহা ডেকে পাঠাচ্ছেন বা আসতে বলেছেন আজকে। পাশাপাশি কাকুর যে স্বাস্থ্যের বিষয়টা, তার জন্য জোকা ইএসআই চিকিৎসক। খুব স্বাভাবিকভাবে দুদিক থেকে বিচারপতির কি পর্যবেক্ষণ থাকে, কি নির্দেশ থাকে, সেদিকে যেমন সবার নজর রয়েছে, ঠিক তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস এন্ড বাউন্স নিয়ে নতুন করে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমার মনে আছে শর্মিষ্ঠা, যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই কিন্তু চাকরি প্রার্থীরা গিয়েছিলেন কামাক স্ট্রিটে, তারা দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মধ্যস্থতা করুক, তাদের নিয়োগের ব্যবস্থা করা হোক। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এই নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তাহলে তারা তো এক মানে অথই জলে, মানে কার কাছে গেছিলেন তারা তাহলে সেদিন চাকরির বা নিয়োগের জন্য প্রার্থনা জানাতে? তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে। তার কারণ এই লিপস অ্যান্ড বাউন্স থেকে যে তথ্যগুলো এখনো পর্যন্ত ইডি উদ্ধার করতে পেরেছে বলে আদালতে তারা জানিয়েছে, ইডি সূত্রে যে তথ্যগুলো আসছে, তাতে শুধুমাত্র ওই 7.5 কোটি সম্পত্তি যা তারা বাজেয়াপ্ত করবে বলে আদালতকে জানাচ্ছে ইডি, এটাই শুধু নয়, তার পাশাপাশি এস বসু রয় বলে যে কোম্পানিটি হদিশ আগেই পাওয়া গিয়েছিল, এবং যারা এই ওয়েমার শিট একটা কোথাও মানে ওয়েমার শিট নিয়ে কোথাও একটা ছেড়ছাড় তারা করেছে, এটা যখন পরিষ্কার হচ্ছে, তখন এই এস বসু রায়ের সঙ্গে লিপস অ্যান্ড বাউন্সের যোগ, লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে আরও 4টি সংস্থার যোগ, এবং তাদের সঙ্গে একটা আর্থিক লেনদেন। কেন, কিসের উদ্দেশ্যে, কোথায় এর শেকড়টা ডুবে রয়েছে, এইটি কিন্তু জানা সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। খুব স্বাভাবিকভাবেই সেই জায়গায় দাঁড়িয়ে
ইডি যে তথ্যগুলো এখনো পর্যন্ত দিয়েছে সেটা অনেকেই মনে করছেন ওই সমুদ্রের ওপরে থাকা যে মানে বরফের টুকরো, সে টুকরো অর্থাৎ সমুদ্রের নিচে কিন্তু এখনো বিরাট অংশটি বাকি রয়েছে। ইডি সেই কারণেই আরো সময়টা চাইছে, কিন্তু সময় আরো কত লাগবে এটা কিন্তু আদালতের কাছে আজকে হয়তো ইডির জয়েন্ট ডিরেক্টরকে পরিষ্কার জানাতে হতে পারে যে আর কতদিন তোমাদের সময় লাগবে বা আপনাদের সময় লাগবে। সঙ্গে থাকার অনুরোধ করছি, কারণ এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। বিচারপতিও বুঝে নিতে চাইছেন যে ইডির আর কতটা সময় লাগবে। অন্যদিকে আমি একটু চাকরি প্রার্থীদের কাছে চলে যাওয়ার চেষ্টা করব। চাকরি প্রার্থীরা তারা কি বলছেন, মূলত আমি সরাসরি যাব, অভিরূপা সাহা আমার সঙ্গে রয়েছেন। অভিরূপা, মূলত লিপস অ্যান্ড বাউন্স এবং 7.5 কোটির এই যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, যার সবটাই নাকি লিপস অ্যান্ড বাউন্স এই সংস্থার, এবং দীর্ঘদিন আগেও কিছুদিন আগেও আমরা দেখেছি এই চাকরি প্রার্থীরা খোদ ক্যামাক স্ট্রিটে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সত্যি তো আজকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এই জলঘোলা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে লাভটা কোথায়? তারা তো একের পর এক, তারা তো অথই জলে পড়ছেন। কি বলছেন তোমার সঙ্গে যারা রয়েছেন চাকরি প্রার্থীরা? দেখো, চাকরি প্রার্থীদের নতুন করে বলার আর কিছু নেই, তার কারণ এর আগে অনেক বলাবলি হয়েছে, বৈঠক হয়েছে, কিন্তু আদতে কোনো সুরাহা হয়নি। আমরা রয়েছি এই সমস্ত চাকরি প্রার্থীদের সঙ্গে, বলাবলি বন্ধ করে আপাতত তারা গান বেঁধেছেন। এই গানের মাধ্যমেই তারা তাদের প্রতিবাদকে আরো সংগঠিত করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি এই সমস্ত চাকরি প্রার্থীরা তারা কয়েক দফা বৈঠক করেছিলেন, তাতেও কোনো রফাসূত্র বেরিয়ে আসেনি। চাকরির আশায় আশায় এরকম অনেক 2014 এই প্রাইমারি চাকরি প্রার্থী রয়েছেন প্রায় 4 থেকে 5 জন, যারা অকাল মৃত্যুবরণ করেছেন। চাকরির স্বপ্ন নিয়েই তাদেরকে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হয়েছে। একটু কথা বলে জানার চেষ্টা করব চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা গান বেঁধেছেন। তোমাকে বললাম প্রতিবাদের ভাষাকে তারা গান হিসেবে সংগঠিত করছেন। একটু কথা বলবো দাদা, সেটা হচ্ছে আদালতে ইতিমধ্যে একটা চাঞ্চল্যকর মোড় নিয়েছে এই নিয়োগ দুর্নীতি। মূলত এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি দেখতে পাওয়া গেছে যে ইডি যে রিপোর্ট জমা দিয়েছে, এই লিপস অ্যান্ড বাউন্সের বিপুল সম্পত্তির পাহাড়, সেক্ষেত্রে আনুমানিক বাজার মূল্য 7.5 কোটি টাকার সম্পত্তির পাহাড়, এবং সেগুলো ইতিমধ্যে বাজেয়াপ্ত করার চেষ্টা হয়েছে প্রায় 8টি সম্পত্তির হদিশ। কি বলবেন বলুন তো, এই যে আপনাদের চাকরিগুলো খোয়া গেল, চাকরিগুলো বিক্রি হয়ে গেল অযোগ্যদের কাছে, তাদের টাকাতেই কি বিপুল সম্পত্তির মালিক হয়েছেন এই লিপস অ্যান্ড বাউন্সের সিইও, যিনি বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিইও পদে? আমরা মূলত এখন অবাক হই না, তার কারণ এই অবাক হওয়ার জায়গাটা আমরা পেরিয়ে এসেছি। আমরা জানি এই দুর্নীতি, ব্যাপক পরিমাণ দুর্নীতি, মহাসমুদ্র সম দুর্নীতি। আর যদি বলি কেন, কোথাও পূর্ণতা তো কোথাও শূন্যতা। ওইখানে কোটি কোটি টাকা জমেছে বলে আজকে আমাদের ঘরে শূন্যতা দেখা যাচ্ছে। আর এই যেই পর্যবেক্ষণ চলছে, নিয়োগ দুর্নীতি তদন্ত চলছে, কিন্তু আমরা কেন পড়ে থাকবো? আমরা আর কতদিন পড়ে থাকবো? শিক্ষালয়গুলো কেন রিকেট রুগীর মতো ঢুকবে? 30:1 রেশিও কেন ঢুকবে? কেন বাংলার মেধা বঞ্চিত হবে? এই প্রশ্নগুলো যখন বারবার জবাব চেয়েছি, তখন পুলিশ থেকে, প্রশাসন থেকে আমাদের আঁচড়ে দিয়েছে, কামড়ে দিয়েছে, আমাদের জেলে পোড়া হয়েছে। অবাক হই না, শুধু অপেক্ষা করছি সত্যের জয় কবে হবে এবং আমরা কবে স্কুল ঘরে তখন। 3.5 মামলার শুনানি রয়েছে। কি মনে হয় আপনাদের প্রতি হিতকর কোনো সিদ্ধান্ত নিতে পারে আদালত? সেই দিকেও নিশ্চয়ই তাকিয়ে রয়েছে। আমরা আশা রাখতেই পারি, তার কারণ আশা ছাড়া তো মানুষ কখনো পথে নামে না। কিন্তু আমাদের লক্ষ্য পরিষ্কারভাবে একটা কথাই, আদালত সেক্ষেত্রে যোগ্যদের বিচার করুক, যারা দোষী তাদের দোষী সাব্যস্ত করে শাস্তি দিক। বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ, এই কোম্পানির সিইও পদে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে, কিন্তু তিনি সিজিও কমপ্লেক্স থেকে দাঁড়িয়ে একটা সময় হুঙ্কার দিয়েছিলেন যে লিপস অ্যান্ড বাউন্সে যদি কোনো বেআইনি 10 টাকারও হদিশ পাওয়া যায় তাহলে তিনি মাথা পেতে নেবেন। তাহলে এতগুলো সম্পত্তি হলো কিভাবে? প্রাসঙ্গিকভাবে 2014 পর থেকেই এই বিপুল পরিমাণ সম্পত্তির পাহাড় আস্তে আস্তে জমতে শুরু করেছে। আর আপনারা 2014 প্রাইমারি টেট পাস পরীক্ষা, ওইদিকে কারণ ছিল বলেই তো আজকে এখানে কার্য হিসেবে আমরা এখানে বসে আছি। তার কারণ ওখানে চুরি হয়েছে বলেই তো আমরা এখানে বসে আছি। না হলে যে হাজার হাজার পদ শূন্য আছে, যেটা আমাদের যোগ্য মেধার দরকার ছিল, আমরা অনার্স স্কুল যেতে পারতাম। খুব স্বাভাবিকভাবে কোনো এই পৃথিবীতে সব কিছুই কার্য এবং কারণের দ্বারা ঘটে থাকে। আজকে কেউ যদি দাবি যদি করে থাকে যে 1 পয়সার কোনো লেনদেন হয়নি, তাহলে সে প্রমাণ করুক, সেটা সবটাই তদন্ত সাপেক্ষ। কিন্তু দেখা যাচ্ছে যত ঘোরা হচ্ছে, কেঁচো করতে কেউটে বেরোচ্ছে। কিন্তু আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা কাউকে চোর
ডাকাত ইত্যাদি বলতে রাজি নই। আমরা নিয়োগটা পেতে তৎপর এবং খুব স্বাভাবিকভাবে আদালত যে পদ্ধতিতে এগোচ্ছে খুব দ্রুত সেদিকে তাকিয়ে আছি। কথা বলবো, আপনারা সুবিচারের আশায় রয়েছেন, কিন্তু বিষয়টা হচ্ছে এই সুবিচার পেতে পেতে তো জীবন থেকে অনেকগুলো দিন চলে গেল, অনেকে হারিয়েও গেলেন, তাদের জীবন থেকে অনেকের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই, অনেক চাকরি প্রার্থী। কি বলবেন বলুন তো, মানে কতগুলো বছর জীবন থেকে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে দেখছি। আমাদের জীবনটা তো একদম ধ্বংসের পর্যায়ে পৌঁছে গেছে। আমরা যেভাবে বসে আছি, 9 বছর কেটে গেছে, 9 বছর 10 বছর আমরা একইভাবে ঝড় জল ঝঞ্ঝা সব কিছু সহ্য করে এখানে বসে আছি। সুরাহাটা কোথায়? বৈঠকে তো গিয়েছিলেন, কি বলেছিলেন? বৈঠকে অনেক সময় ওনারা অনেক কথা বলেন, তারপর আবার ভুলে যান। মুখ্যমন্ত্রী নিজে সরকারিভাবে ঘোষণা করলেন, উনি সেই ঘোষণাটাই ভুলে গিয়েছেন বোধহয়। এখন ওনার মুখ থেকে কোনো রকম কোনো বার্তা আমরা দেখতে পাই না, কেবলমাত্র প্রশাসনিক মুখপাত্রদের কাছ থেকে শুনতে পাই সরকারি নাকি সদিচ্ছা আছে। কোথায় সেই সদিচ্ছা? সদিচ্ছার তো কোনো প্রমাণ দেখতে পাই না। আমরা শিক্ষামন্ত্রীর কাছ থেকে কোনো বার্তা পাই না, আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো বার্তা পাই না। বর্তমানে যিনি পর্ষদ সভাপতি, উনিও কি অদ্ভুতভাবে আমাদের সমস্যাটার সমাধান না করে সেই সমস্যাটাকে পাশ কাটিয়ে এড়িয়ে চলে গিয়ে বছর পর বছর নতুন নতুন পরীক্ষা নিচ্ছেন, টেট পরীক্ষা নিচ্ছেন, কিন্তু নিয়োগ হচ্ছে না। একটার পর একটা টেট হয়ে যাচ্ছে, নিয়োগটা আর হচ্ছে না। নিয়োগটা সেই তলানিতে গিয়ে ঠেকেছে, নিয়োগের কোনো রকম কোনো চিহ্ন নেই। কেন এইরকম হবে? আমরা যে 9 বছর 10 বছর আমাদের চেষ্টা করি সত্যি তো কেন এরকম হবে, কিন্তু তাদের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। অভিরূপা, তারা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যেরকমটা আমি বলছিলাম যে তারা তো বৈঠক করেছেন, তারা তো গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থায় এখন নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে আষ্টে পৃষ্ঠে। অভিরূপা, তো ক্যান্ডিডেটরা আছি, প্রত্যেকটা এলাকায় এইরকম টাকার দালালি চলে এসেছে, চলছে এখনো, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। আমরা প্রত্যেকটা এলাকায় দেখছি, আমরা যোগ্যরা আমরা পাশ করে রাস্তায় এখানে বসে আছি, আর যারা অযোগ্য, যারা রক্ত বানান করতে গিয়ে তাদের মুখের রক্ত উঠে যায়, যারা যোগ বিয়োগ করতে পারে না, তারা চাকরি করছে। একদম, আমি একটু কথা বলছি। আপনারা তো গিয়েছিলেন বৈঠক করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কিন্তু যে কথাটা প্রথমেই আমি বলে শুরু করলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা, তিনি নিজে সেই পদের সিইও, সেই সংস্থার সিইও, সেই সংস্থাই এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে সরাসরি জড়িয়ে পড়ছে। এই বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গেছে। কি মনে হয়, মানে তাহলে যে বৈঠক আপনারা যখন গেলেন, কথা বললেন, উনি যে ভরসা বা আশ্বাস আপনাদের দিয়েছিলেন, যদিও বা সেগুলো মানে বাস্তবে রূপায়িত হয়নি, সবটাই কি লোক দেখানো, আইওয়াশ বলে মনে হচ্ছে? তখন তো মনে হয়নি। খুব স্বাভাবিকভাবে আমাদের তো কোথাও একটা ভরসা রাখতে হয়। আজকে দেখা যাচ্ছে যে আমাদের চাকরি প্রার্থীদের নিয়ে অদ্ভুত একটা দড়ি টানাটানি চলছে। কোথাও যেন খাদ্যের সম্পর্কের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। যখন প্রতিবাদ করতে রাস্তায় নেমেছি, নানা রকমভাবে বিরোধী তকমায়, কখনো সিপিএম, কখনো বিজেপির দালাল বলে তকমা দেওয়া হয়েছে। আমরা কোথায় যাব? আমরা যেখানে বিভিন্ন দপ্তরে ছুটেছি, শিক্ষামন্ত্রীর কোনো প্রতিক্রিয়া নেই, মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়েছি, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, কোনো রকম জায়গা নেই। তাহলে আজকে সেখানে কার্নিভালে তারা ব্যস্ততা হয়ে পড়ছে, আমরা সেখানে অবলম্বন হিসেবে গেছিলাম। কিন্তু এখন যখন দেখছি খুব বাস্তবিকভাবে সেই আশাবাদটা কোথাও যেন ধাক্কা খাচ্ছে। কিন্তু আবার বললাম যে কোথাও তো আমাদের ভরসা রাখতে হবে। আপনারা প্রতিবাদ করছেন, 2 লাইন গান গাইবেন? অবশ্যই গাইবো, এটা প্রতিবাদের গান। এবার স্কুল বেচে দে, মেধা বিক্রি করিস না, এবার স্কুল বেচে দে, মেধাগুলো বাকি রাখিস না, কোনো নিয়োগেরা স্বচ্ছ করে না, কোনো নিয়োগেরা স্বচ্ছ করে না, এবার স্কুল বেচে দে, মেধা বাকি রাখিস না, কোনো নিয়োগেরা। বেশ অভিরূপা, আমাদের কাছে ছবিটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। এই মুহূর্তে অভিরূপাকে ধন্যবাদ জানাবো। অভিরূপা সাহা ছিলেন চাকরি প্রার্থীদের সঙ্গে যারা এখন গান বাজছেন, প্রতিবাদের গান। এবং এই মুহূর্তে আপনাদের আরো একটি বিষয় শোনানোর চেষ্টা করব। ঠিক যে সময় এই চাকরি প্রার্থীরা মূলত তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন, একটা আশ্বাস মিলেছিল বটে। মূলত সাইদুল্লাহ তিনি কি জানিয়েছেন, ক্যাম্পাস সিটির যে বৈঠক হয়েছিল এবং তারপর কি আশ্বাস মিলেছিল, সবটাই শুনুন। হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এই আলোচনা সম্পূর্ণরূপে ইতিবাচক। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেটা বললেন, 9 to 12 মেধা তালিকাভুক্ত প্রত্যেক পদপ্রার্থীর নিয়োগ সুনিশ্চিতকরণের জন্য উনি চেষ্টা করবেন। আইনি ও প্রশাসনিক কিছু জটিলতা যেগুলো আছে সেগুলোকে ওভার করে উনি আমাদের নিয়োগের পরিপূর্ণরূপে ব্যবস্থা করবেন, এ ব্যাপারে আমাদের সম্পূর্ণরূপে আশ্বস্ত করলেন। অন্যদিকে কুণাল ঘোষ যে বৈঠকে ছিলেন, সেখান থেকে যেমনটা বলছিলাম যে একটা আশ্বাস কোথাও মিলেছিল, তাহলে কুণাল ঘোষ এরপর কি জানিয়েছিলেন একবার শুনে। আন্দোলন করছেন
যারা আন্দোলন করছেন শাহিদুল্লাহ এবং তাদের সব সহকর্মীরা, তাদের প্রতিনিধি দল এসেছিলেন, মাননীয় শিক্ষামন্ত্রী ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি তাদের কথা শুনেছেন। এখন বিষয়টা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সংবেদনশীল মন নিয়ে এই সমস্যার বা অচলাবস্থার অবসানের জন্য তিনি একটা চেষ্টা করছেন। এখন বৈঠক তো এমনিতে যথেষ্ট আন্তরিক দুই তরফে, কিন্তু যে প্রশাসনিক এবং আইনি কিছু সবটাই আমরা শুনলাম। আরো একবার আলোচনার জন্য ফিরবো। আমাদের সঙ্গে ভাস্কর দত্ত রয়েছেন, আমাদের ইনপুট এডিটর। ভাস্কর দা, যে বিষয়টা সত্যি তো চাকরি প্রার্থীরা তারা বলছেন অনেক বলা বলি হলো, অনেক দাবি জানানো হলো, কিন্তু চাকরি কি জুটলো? একদিকে এত কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, অন্যদিকে এই সমস্ত চাকরি হারারা তারা আজও রাস্তায় বসে রয়েছেন। ভাস্কর দা, সব মিলিয়ে আজকের এই শুনানি কতটা ইম্পর্টেন্ট? কারণ গোটা বিষয় জয়েন্ট ডিরেক্টর তাকে উপস্থিত থাকার কথা বলেছে, কিন্তু ইডি বারবার হোঁচট খাচ্ছে একটা জায়গায়। কালীঘাটের কাকু কোন রকম ভাবে এখনো পর্যন্ত ভয়েস স্যাম্পল টেস্টের জন্য কোনো স্টেপ নেওয়া যাচ্ছে না। ভাস্কর দা, একেবারেই দেখো, চাকরি প্রার্থীরা যে কথা বলছিলেন, অর্থাৎ অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি যিনি ছিলেন তার মুখ থেকে, মানে তার কাছ থেকে চাকরি প্রার্থীরা যেটা বলছিলেন যে কোথাও তো আমাদের ভরসা করতে হবে। তারা ভরসা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, কিন্তু সেই ভরসার ছাঁকনিটাই ফুটো এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন। ফলে তারা কোথায় যাবেন সেটা তারা বুঝে উঠতে পারছেন। এবং তোমার যে প্রশ্নটি, সেই জায়গায় দাঁড়িয়ে বলা ভালো যে তাহলে ভরসা এখন একটি মাত্র গিয়ে জায়গায় ঠেকছে বা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আদালত। এবং আদালতের ওপরেই এখন ভরসা করতে হচ্ছে আদালত কি করবে। তথাপি আজকে যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে রয়েছে পুরো বিষয়টি শর্মিষ্ঠা, সেখান থেকে আমি অন্তত মনে করছি না যে আদালত এমন কোনো একটা দৃষ্টান্তমূলক নির্দেশ কিছু একটা দিতে পারে যার দারুণ একটা বিরাট কিছু হতে পারে, এমনটা কিন্তু মনে হচ্ছে না। যদি হয় তো সেটা খুব স্বাভাবিকভাবেই মানে আশার থেকে একটু বাড়তি পাওনা হবে। তার কারণ এই কালীঘাটের কাকু, যাকে কেন্দ্র করে বিতর্কের অবকাশ তৈরি হয়েছে, এবং বিশেষ করে ইডি এই গোটা ঘটনা, ইডি এবং সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও কিন্তু প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের। তার কারণ আমরা এর আগেও বলেছি যে পার্থ চট্টোপাধ্যায় শারীরিক অসুস্থতার ভান করে যখন এসএসকেএমে ঢুকে পড়েছিলেন, তখন সেই পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু আদালতের নির্দেশেই একেবারে নিয়ে যাওয়া হয়েছিল ভুবনেশ্বরে। এবং ইডির তার মানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটা মুভমেন্ট আমরা লক্ষ্য করেছিলাম সিবিআই সেই সময়। তাহলে এই ক্ষেত্রে কেন সেই মুভমেন্টটা আমরা লক্ষ্য করতে পারছি না? এবং তার থেকে বড় কথা হচ্ছে যে ইডি আধিকারিকরা তারা এসএসকেএমে যাচ্ছেন, কালীঘাটের কাকু মূলত কি অবস্থায় আছেন? সত্যিই কি তিনি অসুস্থ, নাকি তিনি অসুস্থ নন? যে পরিমাণ তিনি অসুস্থ, সে পরিমাণ অসুস্থর কারণে তাকে কি ওইভাবে রাখা উচিত, নাকি তাকে ছেড়ে দেওয়াও যেতে পারে? এর কোনো তথ্য এসএসকেএম যেমন দিচ্ছে না, তেমন ইডির তরফ থেকেও কিন্তু আমরা তেমন কিছু পাচ্ছি না। এমনটা হতে পারতো যে ইডি গিয়ে তার পর্যালোচনা, শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা জানাতে পারতো, কিন্তু সেটাও কিন্তু আমরা জানতে পারছি না। ইএসআই ডাক্তাররা গিয়ে তাকে চিকিৎসা করতে পারতো বা দেখে এসে তারা কিছু বলতে পারতো, সেরকমটাও কিছু পাচ্ছে না। ফলে আবারও বলছি যে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কিন্তু ইডিকেও। ফলে আজকে আদালত সে কারণে একদিকে যেমন ইডির জয়েন্ট ডিরেক্টরকেও ডেকেছে, অন্যদিকে কেমন জোকা ইএসআই চিকিৎসককেও ডাকা হয়েছে। ফলে দুপক্ষের বক্তব্য থেকে আজকে কি উঠে আসে এখন সেটাই বিষয়। এখান থেকে খুব সংক্ষেপে একটু জানার চেষ্টা করি। মূলত ইডি এই যে হোঁচট খাওয়া, এবং সব থেকে বড় কথা বিচারপতি 2023 সালের মধ্যে তো এই তদন্ত শেষ করতে বলেছিল, যেটা ইডি করতে পারেনি। তারা মুখ বন্ধ কামে রিপোর্ট দিল, এখনো বেশ কিছু তদন্তে প্রমাণ উঠে আসছে, তার জন্য তদন্ত শেষই করা গেল না। এই ব্যাকফুটে চলে যাওয়াটা, এটা কি অনেকটা বেশি তদন্তের ঢিলেমির দিকে এগোচ্ছে? না, আমি বলবো না যে ইডি ব্যাকফুটে চলে গেছে। ইডির আর সিবিআই শর্মিষ্ঠা, এই দুজনের মানে দুটি কেন্দ্রীয় সংস্থা হলেও দুটো কেন্দ্রীয় সংস্থার কিন্তু তদন্তের যে পন্থা, তদন্তের যে পদ্ধতি, সেটা কিন্তু দুরকম। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ইডির কাছে কিন্তু তথ্য প্রমাণটা অত্যন্ত জরুরি, এবং তথ্য প্রমাণের ওপর দাঁড়িয়েই কিন্তু ইডি তার সিদ্ধান্ত গ্রহণ করে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ইডির তদন্তের সময়সীমা একটু বেশি হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটারও তো একটা সীমারেখা থাকবে। সেই জায়গাটা তো প্রশ্ন উঠছে যে জায়গা থেকে আজকে ঠিক কি হয় আদালতের এই চূড়ান্ত শুনানির দিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। ভাস্কর দা, আপাতভাবে অনেক ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে ইনপুট এডিটর।
ব্রিগেডিয়ার ভাস্কর দত্ত। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে বক্তব্য শোনানোর চেষ্টা করবো মূলত শুভেন্দু অধিকারী, তার একটি বক্তব্য আমরা পাচ্ছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স মূলত আর্থিক প্রতারণায় ধরা পড়েছে এবং সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। মমতা তার পরিবারের চোর কাল কেটে রীতিমতো প্রমাণ হয়েছে। একটা লোক বলেছিল চুরি প্রমাণে আমি ফাঁসিতে যাব। অভিষেকেরই তো চেকে সইয়ের ক্ষমতা। বিরোধী দলনেতার বক্তব্য শোনায়। আপনি এই যে বলেছিল একটা লোক যে আমার চুরি প্রমাণ হলে ফাঁসিতে উঠবো আমি, তার 7,56,00,000 টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হলো। লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার কার? চেক পাওয়ার অভিষেক ব্যানার্জি, ডাইরেক্টরকে অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, রুচিরা ব্যানার্জি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিবারের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, তার 7,56,00,000 টাকা মানি লন্ডারিং এস্টাবলিশ হয়ে গেছে ইন ফ্রন্ট অফ কোর্ট। যে একটা কার্যত দরিদ্র পরিবার, খালপাড়ে থাকা পরিবার, তারা কি করে 600 কোটি টাকা প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্সের 7,56,00,000 টাকার প্রপার্টি অ্যাটাচ হয়েছে। এবং এই ভাইপো সব জায়গায় বলেছে যে যেদিন প্রমাণ হবে কাউকে ডাকতে হবে না, ফাঁসি দড়ি নেব। সে কথাগুলো হচ্ছে না কেন আজকে? একদম ড্রামাবাজিতে আমি নেই। লিপস অ্যান্ড বাউন্স মমতা ব্যানার্জির পরিবারের কোম্পানি, তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, মানি লন্ডারিং ধরা পড়েছে। মমতা চোর, মমতা চোর, তার পরিবার চোর, লিপস অ্যান্ড বাউন্স চোর, ব্যানার্জি গোষ্ঠী চোর, তার বংশ চোর। কালকে কোর্টে প্রমাণ হয়ে গেছে চোর 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 চোর।